সহজে শিখি .com নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ NTRC 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, বিশেষত হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমরা এই সিলেবাসে নতুন একটা টপিক যার নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী, এই বিষয়টা নিয়ে আজকে ক্লাসে আমি কথা বলব। তো আমরা বাড়তি কথা না বলে টোটাল ভিডিওতে চলে যাব। আমরা আজকে আলোচনা করব এই ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে পারি। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আমরা বলেছিলাম আগের ক্লাসে, পূর্বের ক্লাস আমি আরো দুটো ক্লাস আপলোড করেছি। সেখানে বলা হয়েছিল যে তিনটা পদ্ধতিতে সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। একটি হচ্ছে একক জের পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে উভয় জের বা দ্বৈত জের পদ্ধতি, আরেকটি হচ্ছে নকদান বই সংশোধন পদ্ধতি। তো এই তিনটে বিষয়ের মধ্যে তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি যে পদ্ধতিগুলো আসে একটা হচ্ছে একক জের বা সনাতন পদ্ধতি, সেকেন্ড থিং হচ্ছে যে উভয় জের পদ্ধতি। তো আমাদের আজকের ক্লাসে আমরা একক জের নিয়ে আমরা ডিটেলস একটু কথা বলতে চাই। আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি ক্লাস আমরা আপলোড করব, যদিও এই বিষয়টি কিন্তু আমাদের সিলেবাসে এবছরই নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত বছরের সিলেবাসে NTRC সিলেবাসে কিন্তু এটি ছিল না। তো যেহেতু নতুন আসছে, এখান থেকে আমাদের একটা অঙ্ক অবশ্যই থাকবে বলে আমরা আশা করতেছি। তো আমরা একক জের পদ্ধতিতে আমরা কিভাবে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো পূর্বের ক্লাসে একটু বলে আসি যে ব্যাংক সমন্বয় বিবরণী মূলত কি। তো ক্লাস শুরু করার আগে আমি পূর্বের ক্লাসে একটু গিয়ে আসি যে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী কি। যেহেতু অনেক নতুন ভিডিও দেখার জন্য আমি পিছনের থেকে একটু আসি। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। সমন্বয় বলতে সামঞ্জস্য বিধান করা বা মিলকরণকে বোঝানো হয়েছে, এবং স্টেটমেন্ট বা বিবরণী যা হিসাব নয়। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী কোনো হিসাব নয়, এটা একটা বিবরণী মাত্র, এতটুকু আমাদের মনে রাখতে হবে। তো এখন সমন্বয় করব ব্যাংক সমন্বয় বিবরণী। এখন সমন্বয় করব কার সাথে? এখানে দুটা হিসাব, একটি হচ্ছে নগদ, একটি হচ্ছে অন্যটি হচ্ছে ব্যাংক। সাধারণত একজন আমানতকারী যখন তার টাকা ব্যাংকে জমা রাখে তখন সেই আমানতকারীকে দুটো হিসাব সংরক্ষণ করতে হয়। প্রথমটি হচ্ছে নগদান হিসাব, সেকেন্ড থিং হচ্ছে ব্যাংক হিসাব। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে কিন্তু ব্যাংকের যে গ্রাহকের হিসাব এটি সংরক্ষণ করতে হয়। সো আমাদের ওটার হিসাব আমরা করবো না। একজন আমানতকারীকে কিভাবে দুটো হিসাব সংরক্ষণ করবে এবং কি কি কারণে এই গড়মিলগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা, এবং এটা নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। ব্যাংকের হিসাব বা ব্যাংকের কি পদ্ধতির হিসাব রাখে এটা আমাদের জানার বিষয় নয়। একজন আমানতকারী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে দুটো হিসাব সংরক্ষণ করতে হবে, একটা হচ্ছে নগদান, একটা হচ্ছে ব্যাংক। তো সেই জিনিসটা কিভাবে হিসাব রাখবো এবং কখন কখন গড়মিল হয় সেটাই আমরা আজকে আলোচনা করব। তো পর্যায়ক্রমিকভাবে যেহেতু এটা সনাতন পদ্ধতি, আমরা অলরেডি একটা ছক বা একটা অঙ্কন করেছি। এই ছকের মধ্যে আমরা যদি দেখি যেখানে কি কি আছে, আমি সবার উপরে লিখেছি প্রতিষ্ঠানের নাম, সবার উপরে কি লিখেছি প্রতিষ্ঠানের নাম, এবং পরবর্তীতে লিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী। এই লেখাটা কিন্তু সবার উপরে শব্দের উপর কি করতে হবে, লিখতে হবে। তারপরে তারিখটা লিখতে হবে, যে তারিখ দেওয়া থাকবে প্রশ্নে সেই তারিখ অনুযায়ী আমাদের কি করতে হবে, লিখতে হবে। এরপরে ছক করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে দুটোই টাকা। একটা হচ্ছে টাকা কেমন লিখেছি, কখনো ছোট ছোট ক্যালকুলেশন গুলো করতে হয়, এই জন্য আমরা এই ঘরটাকে মাঝখানে রেখেছি, এবং ডান দিকের ঘরটা হচ্ছে ফাইনাল যে টাকা পরিমাণ থাকবে সেটি আমরা এখানে। তো আমরা কিভাবে শুরু করবো এই অঙ্কটা? দুইভাবে কিন্তু আমরা দুটো উদ্বৃত্ত নিয়ে কিন্তু অঙ্ক শুরু করতে পারি। একটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা নিয়েও আমরা অঙ্ক শুরু করতে পারি, অথবা কখনো কখনো এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এটাও কিন্তু থাকতে পারে প্রশ্ন। তো আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এটা যদি ডেবিট হয় তাহলে একটা হিসাব, কিন্তু নগদান বই অনুযায়ী মোতাবেক যদি ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে হিসাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যেটা লিখেছি সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। এরকম যদি প্রশ্নে থাকে তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু
দেখে নিব। প্রথমে দুইটা অংশ, একটা যোগ একটা বিয়োগ। কোন কোন আইটেমগুলো যোগ হবে, কোন কোন আইটেমগুলো বিয়োগ হবে সেটা আমি আলাদা আলাদা ঘরে লিখতে হবে। যেমন এখানে ফাঁকা জায়গা দিচ্ছি, আমি সবগুলো বিষয় আমি লিখবো না এখানে, কারণ একটা অঙ্ক কমপ্লিট করা অনেক সময় ব্যাপার। আমি জাস্ট বোঝানোর জন্য সব অঙ্ক করে গেছি, কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে সেই বিষয়গুলো আমি দেখে দিই। যেমন এখানে একটা হিসাব বলা হয়েছে, ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর মানে কি? যখন একটা চেক আমি কাউকে দিয়ে থাকি, কোনো চেক যদি কাউকে দেই, তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু কি করি, আমার হিসাবের থেকে টাকাটা, মানে আমানতকারী তার এই যে নগদান হিসাব, আমানতকারী দুইটা হিসাব, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে কি ব্যাংক। তাহলে এই নগদান হিসাব থেকে সে মাইনাস করে দিয়েছে, অলরেডি কি করেছে, সে মাইনাস করে দিয়েছে। যদি সে মাইনাস করে দেয় তাহলে এখন কি করতে হবে, যে তার হিসাব মাইনাস করেছে, নগদ টাকা মাইনাস করেছে, কিন্তু ব্যাংকের হিসাবটা এখনো জানেই না, মানে চেকটা নিয়ে এখন পর্যন্ত ব্যাংক এসে যায়নি যাকে চেকটা ইস্যু করা হয়েছে। অর্থাৎ ব্যাংকে কোনো পরিবর্তন হয়নি। তাহলে ব্যাংকে যদি কোনো পরিবর্তন না হয়, কিন্তু নগদ থেকে তো মাইনাস হয়ে গেছে। তো এখন এই সমস্যার সমাধান হয় এই গড়মিলের, মানে গড়মিলটাকে কিভাবে সমাধান করতে পারি, আমরা করতে পারি তখনই যখন আমরা আমাদের নগদের সাথে জিনিসটা আবার কি করবো, যোগ করে দেবো। তো আমরা এই যোগের ঘরে আমরা এখানে 1 নাম্বার দিয়ে এইখানে লাইনটা লিখে তখন আমরা কি করবো, আমরা যোগের সাথে সাথে এটা আমরা লিখি। তাহলে আমরা লিখি দেখলাম এটা যোগ, এটা যোগ হয়, এই যোগের ঘরে এটা বসবে। এই লাইনটা কি হবে বলেছে, ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে এটা সমস্যার সমাধান বুঝতে পেরেছি। ইস্যুকৃত চেক বলতে আজকের আলোচনা মূল বিষয় হলো আসলে অঙ্ক এভাবে তো করা সম্ভব হয় না, কারণ লাইভে এসে অঙ্ক করানো খুব টাফ। আপনারা যখন একটা দেখবেন এবং শুনবেন এটা একটা বিষয়, আর যখন প্র্যাকটিক্যালি করাতে আসবেন তখন আরেকটা বিষয় হয়ে যাবে, কারণ তিনটা আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমরা দেখি, বুঝি এবং সাথে সাথে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে বলেছিল ইস্যুকৃত চেক এখনো উপস্থাপিত, মানে চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়। যখন আমি চেকটা ইস্যু করি তখন আমি কি করেছিলাম, মানে আমানতকারী তখন হিসাবটা কি করেছিল, আমানতকারী হিসাবটা করেছিল তার নগদান বই থেকে টাকাটা কমে দেখেছে, বাট ব্যাংকে এখন কিছুই জানে না। তাহলে ব্যাংকে কোনো টাকার পরিবর্তন হয়নি। তাহলে সমস্যাটা কোথায় হয়েছে, সমস্যাটা হয়েছে নগদে টাকা কমে গেছে। তাহলে এখন সমাধানের উপায় কি, তাহলে নগদের সাথে টাকাটা যোগ করে দেব, এই সেই যোগের করে আমরা এটা লিখে দিই। থ্যাংক ইউ। পরেরটা বলেছে, দেনাদার বা কোনো পক্ষ সরাসরি পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। এখানে ঘটনাটা কি ঘটেছে আমি আপনাকে খুলে বলি, যে কোনো দেনাদারের কাছে যদি কোনো পাওনা থাকে, সেই দেনাদার আমাকে টাকাটা না দিবা, আমানতকারীকে টাকাটা না দিয়ে সে সরাসরি ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিয়েছে। তাহলে ব্যাংকে টাকা বেশি আর আমি আমানতকারী নগদের টাকাটা কম। কেন? ব্যাংকে টাকা জমা হয়েছে কিন্তু নগদান আমানতকারী তো তার হিসাবে এখন লেখেই নেই। তাহলে যেহেতু ব্যাংকে টাকা বেশি আর নগদানে কম, তাহলে নগদান মোতাবেক যেহেতু করতেছি, তাহলে এবারও কি করবো, যোগ করে দেবো। ঠিক আছে, কারণ আমানতকারী ব্যাংক হিসেবে টাকা বেড়েছে কিন্তু নগদে টাকাটা বাড়েনি। তাহলে ব্যাংকে বেশি নগদে কম, নগদান মোতাবেক করতে গেলে আমরা কি করবো, এটাও কিন্তু আমরা কি করবো, এটাও আমরা যোগের ঘরে। 3 নম্বর বলেছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, বিমার দাবি ইত্যাদি আদায় করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। অলরেডি একটু আগে আলোচনা যেটা করলাম, ওই দেনাদার যেমন টাকা জমা দিয়েছে ব্যাংকে, সেরকমই ঘটনা এখানেও তাই বলা হয়েছে যে কোনো বিনিয়োগের সুদ বা কোনো লভ্যাংশ বা বিমার দাবি টাকা আদায় হয়েছে ব্যাংকের মাধ্যমে, বাট নগদানে এক লাখ হয়। তাহলে নগদানের মোতাবেক যেহেতু করতেছি, টাকা কম আছে নগদান বই, এবার আমি কি করবো, এটা যোগ করে দিব। ঠিক আছে, ওকে। পরবর্তীতে আরেকটা আছে, ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তো এবার কি করবো, যেহেতু আমি কিন্তু আবার বলছি বিষয়টা বোঝেন, বিষয়টা শুধু বোঝেন, আমি যেটা বলছি এই লাইনটা বলছি বুঝিয়ে বলছি যে এইটার বিষয়টা ভালো করে বোঝেন, আসলে এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে ব্যাংকে জমা যে টাকা, সেই টাকার উপর সুদ হয়েছে। তাহলে ব্যাংক জমার সুদটা তো ব্যাংকে জমা হচ্ছে, বাট নগদান বইতে লেখা নেই। তাই ব্যাংকে টাকা বেশি, নগদে টাকা কম। তাহলে নগদানের মোতাবেক যদি করি তাহলে কি করবো, যোগ করব। ঠিক আছে, তাহলে এটাও যে যদি বলি যে ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে কিন্তু নগদান বইতে লেখেনি, তাহলে এটাও কিন্তু আমাদের কি হবে, এই যোগের কলামে বসবে। পরে আবার বলেছে,
আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক বা প্রাপ্য নোট এখনো লকডাউন বইতে লিপিবদ্ধ করা হয়নি। আপনাদের ক্লিয়ারলি একটা কথা বলে রাখি, যখনই কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা হবে, যখনই কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা হবে, তখন ধরে নিতে হবে নগদে টাকাটা কি আছে, নগদে টাকাটা বাড়িয়ে দেখানো হবে, কিন্তু ভুলক্রমে এখানে লেখা হয়নি। তাহলে আদায়ের জন্য জমা দিলে ব্যাংকে নগদের টাকাটা বাড়ানোর কথা ছিল, কিন্তু এটা লেখা হয়নি। তাহলে লিখলে হয়ে যাবে, হিসাবটা সোজা। যে আদায়ের জন্য নরমালি হয় হচ্ছে আদায়ের জন্য জমাকৃত ব্যাংকে আদায়ের জন্য জমাকৃত চেক এখনো পর্যন্ত কি ব্যাংকে উপস্থাপন করে না বা ব্যাংক এটা এখন আদায় করতে পারে না, কিন্তু ঘটনাটা এবার উল্টো হয়েছে। কি হয়েছে, যে লকডাউন বইতে লেখা হয় না, তাহলে আদায়ের জন্য যখন জমা দেওয়া হয় তখন নগদের টাকাটা যোগ করার কথা, কিন্তু যোগটা করা হয়নি। তাহলে আমি একটু লকডাউনের কথা যদি করতেছি, তাহলে আমি কি করবো, যোগ করে দিব। আমি শুধু যোগটা লিখে দেবো, এখানে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। এরপর বলেছি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান বা যা লকডাউন মুক্ত হয়নি। এখন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, বিষয়টা ভালো করে বোঝেন। ইস্যুকৃত চেক বলতে কি বোঝায়, যে চেকটা আমি দিয়েছি কাউকে, সেই চেকটা তো আমি যখন দিয়েছি তখন আমার থেকে মাইনাস করে দিয়েছি, কিন্তু এই চেকটা এখন পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করানো হয় না, তোমার ব্যাংকে উপস্থাপন করার পরেও চেকটা প্রত্যাখ্যান হয়েছে। তাহলে ব্যাংকের থেকে কিন্তু কোনো টাকার পরিবর্তন হয়নি। যেহেতু টাকার পরিবর্তন হয়নি, তাহলে আমার সেই নগদে যখন মাইনাস করেছিলাম, আবার সেই নগদান মোকাবিলা করতে গেলে আমার তাকে কি করতে হবে, প্লাস করে দিতে হবে। 7 নম্বর বলেছে লকডাউন বইতে খরচ বেশি ক্রেডিট করা হয়েছে। এখন লকডাউন বইতে খরচ ক্রেডিট করা হয়েছে, এখন লকডাউন বইতে খরচ করা হয়েছে, তো বেশি ক্রেডিট করা মানে কিন্তু লকডাউন বইতে খরচ করলে এমনি মাইনাস করে, তারপরে আবারও বেশি করা হয়েছে। তাহলে সেই জন্য আমরা কি করলাম, এটাকেও কিন্তু আমার নগদের থেকে টাকাটা চলে গেছে, যেহেতু এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার যোগ করে দেখাতে হবে। যেহেতু বেশি চলে গেছে, এই জন্য আমাদের কি করতে হবে, যোগ করে দেখাতে হবে। 8 নম্বরে আছে লকডাউন বইতে ভুলবশত কোনো দফা 2বার ক্রেডিট করা হয়েছে। এই দেখো, একবার করলেই অবস্থা খারাপ, তাহলে 2বার ক্রেডিট করা হয়েছে, তাহলে সেটাও কিন্তু আমাদের এখানে যোগের আইটেম, যোগের দিকে বসবে। অন্য হিসেবে টাকা ব্যাংক ভুলবশত আমাদের হিসেবে জমা বা ক্রেডিট করবে। এখন ব্যাংক যখন ক্রেডিট করে তখন হিসাবটা কিন্তু অন্যরকম। ব্যাংক ক্রেডিট করা মানে আমার অ্যাকাউন্টে, মানে আমানতের অ্যাকাউন্টে টাকাটা জমা, কিন্তু লকডাউন বইতে যদি না লেখেন, তাহলে ব্যাংকে টাকা বেড়েছে বাট লকডাউন বইতে লেখা হয়নি, তাহলে লকডাউন বইতে লেখা হয়নি, লকডাউন বইতে লিখে দিব, হিসাব শেষ। ওকে, তারপরে বলেছে পরিশোধের জন্য ইস্যুকৃত প্রদেয় যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি। তাই একটা চেক বা একটা বিল যদি ইস্যু করা হয়, যখন ইস্যু করবো তখন আমার নগদের আমানতকারী নগদান হিসাব থেকে মাইনাস করে দেয়, কিন্তু এটা যদি ব্যাংকে উপস্থাপন করা না হয়, তাহলে ব্যাংকের থেকে তো মাইনাস থাকে। তাহলে ব্যাংকের হিসাব ঠিক আছে, বাট নগদের টাকাটা এখনো মাইনাসে আছে, তো কমে আছে। তাহলে আমরা যদি সমান করতে হয়, গভর্নমেন্ট ঠিক করতে হয়, তাহলে ব্যাংকের সাথে যদি ঠিক করতে হয়, তাহলে আমার কি করতে হবে, নগদে আবার টাকাটা যোগ করে দেখাতে হবে, তাহলে এটাও কিন্তু যোগের দিকে বসবে। পরেরটা হলো পরিশোধের জন্য আছে আদায়ের জন্য ব্যাংকে জমা কিন্তু নোট বা চেক যা ভুলবশত কম টাকায় লকডাউন মুক্ত হয়েছে, যে পরিমাণ কম লেখানো হয়েছে ওই জন্য, অর্থাৎ আমার আদায়ের জন্য একটা চেক জমা দেওয়া হয়েছে ব্যাংকে। এখন আদায়ের জন্য যখন জমা দেওয়া হয়েছে, মনে করেন যে 5000 টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, কিন্তু আমি লিখেছি কত, নগদানের বইতে লিখেছি 4500 টাকা, তাহলে কম লিখছি কত, 500 টাকা। জাস্ট 500 টাকা যদি আমি লিখে দিই, তাহলে আমার লকডাউন বইয়ের হিসাবটা বেড়ে যায়। তাহলে এই যে যতগুলো আইটেম বললাম, প্রত্যেকটা আইটেম সেই লকডাউন বই অনুযায়ী, লকডাউন বই মোতাবেক সেরকম যদি দিয়ে অঙ্কটা শুরু হয়, তাহলে এই আইটেমগুলো কি হবে, সবগুলো যোগের দিকে বসবে। ঠিক আছে, এখন আমরা দেখবো কিছু বিয়োগের দিকে কোন কোন। এখানে স্পষ্ট করে একটা জিনিস লেখা হয়েছে, ব্যাংক বিবরণীর যে লকডাউন বই এর যে অপেক্ষা কম হওয়ার কারণে আমাদের এই বিয়োগগুলো হবে। অর্থাৎ ব্যাংক বিবরণীর যে লকডাউন বইয়ের অনুযায়ী ব্যাংকে টাকাটা কি আছে, এখানে বলেছে ব্যাংক বিবরণীর যে লকডাউন বইয়ের যে অপেক্ষা কম, অর্থাৎ নগদে টাকা বেশি, ব্যাংকে টাকা কম। তাহলে ব্যাংকের টাকা যদি কম থাকে, নগদে যদি বেশি থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, সবগুলো বিয়োগ করে দেবো। এবং কোন কোন আইটেম সেটা আমরা দেখে নেব। যেমন চেক বা প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয় না, আদায়ের জন্য জমা দিলে কিন্তু নগদ টাকাটা এমনি বাড়িয়ে দেখায়, কিন্তু এটা ব্যাংক কর্তৃক যদি আদায় না হয়, তাহলে কি করতে হবে, তাহলে বুঝতে হবে যে ব্যাংকে টাকাটা আমাদের কি আছে,
কম আছে আর নগদের টাকাটা বেশি আছে, তাহলে লকডাউন মোতাবেক করতে গেলে মাইনাস করে দেবো। সেটা এখানে আমরা কি করবো, এখানে আমরা লাইনগুলো দিয়ে লিখে এটা কি করবো, আমরা এখানে বিয়োগ করা শুরু করবো। ইস্যুকৃত চেক লকডাউন বইতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে যে চেক ইস্যু করা হয়েছে লকডাউন, ইস্যুকৃত চেক লকডাউন বইতে লেখা হয়নি। ইস্যু করার সাথে সাথে কি করি, নর্মালি আমাদের মাইনাস করার কথা, জাস্ট মাইনাস করে দিব, শেষ। এখানে ব্যাংকের সাথে কোনো ঘটনা নেই, কিন্তু ঘটনা হয়েছে ইস্যুকৃত চেক, যখন চেক ইস্যু করা হয় তখন নগদের থেকে মাইনাস করে দেওয়ার কথা, কিন্তু আমি করিনি, তাহলে করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে এটাও মাইনাস দিয়ে দেবো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা ব্যাংক চার্জ কমিশন ইত্যাদি লকডাউন বইতে লেখা হয়, তাহলে ব্যাংকের থেকে টাকা চার্জ করা হয়েছে বা কমিশন চার্জ করা হয়েছে, কিন্তু লকডাউন বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংকের থেকে কম আছে আর নগদের টাকা বেশি আছে, যেহেতু লকডাউন বই মোতাবেক করতেছি, তা আমরা কি করবো, বিয়োগ করবো। ব্যাংক জমাকৃত সুদ যা লকডাউন বইতে লিপিবদ্ধ করা হয়নি, একই কেস। ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, যেমন পাওনাদারের অর্থ, চেক, বীমা, সেলামি, বাড়ি ভাড়া, গৃহ নির্মাণ ঋণের কিস্তি, প্রদেয় বিল ইত্যাদি লকডাউন বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ কোন রকমের বিল, কোন রকমের খরচ যদি ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়, যা লকডাউন বইতে লেখার কথা ছিল, অর্থাৎ পরিশোধ করা হয় ব্যাংকের থেকে, মানে ব্যাংকের থেকে টাকা কমে গেছে, বাট লকডাউন বইতে এটা লেখা হয়নি। লকডাউন বইতে লেখার কথা মানে হচ্ছে লকডাউন বই থেকেও মাইনাস করার কথা ছিল, কিন্তু করা হয়নি, জাস্ট আমি মাইনাস করে দিলে হিসাবটা মিটে যাবে। বাট্টাকৃত প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যা লকডাউন জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, যা লকডাউন বইতে লিপিবদ্ধ করা হয়নি। বাট্টাকৃত প্রাপ্য বিল বা প্রাপ্য নোট জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা লকডাউন বইতে লেখা হয়নি। এখন কোনো চেক বা বিল যদি ব্যাংকের থেকে প্রত্যাখ্যাত হয় নিয়ম অনুযায়ী, তাহলে ব্যাংকের থেকে প্রত্যাখ্যাত, ব্যাংকের কোনো পরিবর্তন কিন্তু হয় না, কিন্তু যখন আদায়ের জন্য জমা দেওয়া হয় ব্যাংকে, তখন কিন্তু অটোমেটিক্যালি টাকাটা, নগদ টাকা বাড়িয়ে দেখানো হয়। তো বাড়িয়ে দেখানোর সাথে সাথে কিন্তু গভর্নমেন্টের সৃষ্টি থাকে, কারণ ব্যাংক তো জানে না প্রত্যাখ্যান হয়ে গেছে, যে ব্যাংকের তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে ব্যাংকের টাকাটা কি করছে, স্বাভাবিক আছে, কিন্তু আমি কি করেছি, নগদের টাকাটা বাড়িয়ে রেখেছি, কারণ আদায়ের জন্য যখন জমা দিই তখন মনে করি যে টাকাটা আদায় হবে, এই কারণে আমি কি করেছি, আমি টাকাটা বাড়িয়ে রেখেছি, কিন্তু আদৌ টাকাটা আদায় হয় না। তাহলে ব্যাংকের কোনো পরিবর্তন হলো না, কিন্তু নগদের টাকাটা বাড়িয়ে দেখানো হলো, সেই মোতাবেক এখন আমরা কি করবো, বিয়োগ করে দিব, অর্থাৎ যেটা বেশি রেখেছে সেটা কমিয়ে দেবো। মালিক কর্তৃক ব্যাংক থেকে টাকা উত্তোলন, কিন্তু লকডাউন বইতে লেখা হয়, তাহলে ব্যাংকের থেকে মালিক যদি টাকা তুলে নেয়, ব্যাংকের থেকে টাকা কমে গেছে, কিন্তু লকডাউন বইতে টাকাটা লেখা হয় না, তাহলে নগদের ব্যাংকের থেকে কমলে তো নগদের থেকে কমার কথা, কিন্তু এটা করা হয় না, তাহলে কমাই দেব। লকডাউন বইতে ভুলবশত কোনো দফা দুইবার ডেবিট করা হয়েছে, তো দুইবার ডেবিট করলে আমাদের হিসাবটা যদি দুইবার ডেবিট করে, তাহলে সেই হিসাবটা আমাদের কি করতে হবে, যতটুকু বেশি ডেবিট করেছে ততটুকু আমাদের কমিয়ে দেখাতে হবে। লকডাউন বইতে কোনো কারণ আছে, অন্য হিসেবে টাকা ব্যাংক ভুলবশত আমাদের হিসাবে ডেবিট করলে, অর্থাৎ কোনো হিসাবে টাকা, একটা হিসাবের টাকা যদি আমাদের হিসাব করে দেয়, তাহলে ব্যাংক ডেবিট করেছে, ব্যাংক মানে ব্যাংক খরচ দেখাচ্ছে, কিন্তু নগদের থেকে টাকাটা খরচ করা হয় নাই, তাহলে নগদের টাকাটা বেশি আছে, তো নগদের থেকে টাকাটা কমে দেখাতে হবে। বাট্টাকৃত প্রাপ্য বিলের পূর্ণ মূল্য ভুলবশত লকডাউন মুক্ত করলে যে পরিমাণ অধিক দেখানো, অর্থাৎ বাট্টাকৃত প্রাপ্য বিল পূর্ণ মূল্য, অর্থাৎ বাট্টাকৃত প্রাপ্য বিল, একটা বিল যদি 4,000 টাকা, হয়তো কখনো কখনো ব্যাংকের থেকে 3,500 টাকা বাট্টা করা হয়েছে, কিন্তু লকডাউনে পুরো 4,000 টাকা লিখে ফেলেছে, তার 3,500 টাকা আর 4,000 টাকা 500 টাকা ডিফারেন্স, যে 500 টাকা ডিফারেন্স মানে লকডাউন বইতে বেশি লেখা আছে, এটাকে কি করতে হবে, কমায় দেখাতে হবে। মক্কেলের স্থায়ী নির্দেশ অনুসারে জীবন বীমা প্রিমিয়াম, বীমা পরিশোধ প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম পরিশোধ করলে ইত্যাদি, কিন্তু কোনো খরচ যদি ব্যাংক আমার বা আমাদের পক্ষে যদি ব্যাংক কোনো খরচ করে, সেটা নিয়ম অনুযায়ী ব্যাংকের থেকে টাকা কমে গেছে, আবার নিয়ম অনুযায়ী নগদের থেকে টাকা কমার কথা, কিন্তু কি করা হয়েছে, লকডাউনের থেকে টাকাটা কমানো হয়নি, তাহলে এখন আমি কমিয়ে দিব, তাহলে অঙ্কটা মিলে যাবে। তাহলে লকডাউন করে মোতাবেক ব্যাংক অতিরিক্ত নিয়ে এরকম ভাবে যদি অঙ্কটা শুরু করি, কিছু যোগ থাকবে, কিছু বিয়োগ থাকবে, এরপরে কি করবো, আমরা ব্যালেন্সটা করবো, দেখবেন যে অঙ্কটা কতটা সহজ, বা জাস্ট বুঝতে হবে, বুঝতে পারলে এর চেয়ে কোনো সহজ কোনো অঙ্ক নেই। ওকে, এখানে দুটো নিয়ম, একটা হচ্ছে কি, লকডাউনের মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তি যদি ডেবিট হয় একটা হিসাব, আবার লকডাউনের মোতাবেক ব্যাংক উদ্বৃত্তি যদি ক্রেডিট হয়, তখন ওই ব্যাংক বিবরণীর হিসাব মন্তব্য হিসাবটা করতে হবে। আর একটা জিনিস মনে রাখেন, যে একটা যদি কমপ্লিট করতে পারেন, অপর যেটা হয়, এটা যদি লকডাউনের মোতাবেক যেটা যদি বুঝি, তাহলে ব্যাংক বিবরণী ঠিক উল্টোগুলো হবে, ঠিক আছে, অর্থাৎ একটা লাইন ঠিক করতে পারলে ব্যাংক সমানের বিবরণী পানির মতো সহজ। তো সবাইকে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।